স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। দেশের পোশাক শিল্পের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভিয়েতনাম। নানা চুক্তি এবং কৌশলগত কারণে চীনের ছেড়ে দেওয়া বাজারের বড় অংশ দখল করে নিচ্ছে দেশটি। আমেরিকা এবং ইউরোপের বাজারেও বাড়ছে রপ্তানি। এতে বিশ্বের পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান হারানোর আশঙ্কায় বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব পোশাক শিল্পের রপ্তানির চ্যালেঞ্জ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি মোহাম্মদ নাসির এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ডক্টর আবুল বাশার। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের পোশাক শিল্পের ইতিহাস ৩৫ বছরের। সস্তা শ্রম আর উদ্যোক্তাদের সৃজনশীলতায় দশকে দশকে বেড়েছে রপ্তানির পরিমাণ। প্রধান বাজার ইউরোপ ও আমেরিকা। বছরে রপ্তানি $25 বিলিয়ন। তবে তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়ের পর চাপে পড়েছে বিলিয়ন ডলারের এই খাত। আর এই সুযোগটাই নিচ্ছে ভিয়েতনাম। বিশ্বে পোশাক রপ্তানিতে চীন ও বাংলাদেশের পরেই আছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ভিয়েতনাম এখন দ্বিতীয়, আর ইউরোপের বাজারে দেশটির অবস্থান বাংলাদেশের পরেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে 11টি দেশের করা ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপে আছে ভিয়েতনাম। এতে শূন্য শুল্কে সেখানে পোশাক রপ্তানির সুযোগ পাবে দেশটি। চায়না +1 যে স্ট্র্যাটেজিটা বিভিন্ন মেজর ব্র্যান্ডগুলো করছে, সেখানে আমরা আশা করি যে বাংলাদেশ সেখানে +1-এ থাকবে, কিন্তু ভিয়েতনাম খুব সেখানে কৌশলগতভাবে অগ্রসর হচ্ছে। তারা টিপিপি করেছে, এখন মার্কিন বাজারে তারা শূন্য শুল্ক সুবিধা পাবে যদি রুলস অফ অরিজিন যদি তারা মানতে পারে। তবে রপ্তানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশ এখনো একটি ঝুড়ির মতো। এখানে সব ধরনের ও দামের পোশাক পাওয়া যায়, তাই কোনো দেশকেই হুমকি মানতে নারাজ বিজিএমইএ। আমি ওই রকম প্রোডাক্ট দিতে পারি যেটা চায়নার থেকে আসবে, ভিয়েতনাম যেটা করতে পারে সে তার থেকে ভালো যদি আমি করতে পারি তাহলে আমার কাছেই বায়ার আসবে। $400 বিলিয়ন মার্কেট, আমি করি মাত্র 25 বিলিয়ন। তাহলে সেই ক্ষেত্রে আমার এনে থ্রেট মনে করার তো কোনো কিছু নাই। অ্যাকর্ড এয়ারলাইন্সের কারখানা পরিদর্শন শেষে হারানো ইমেজ ফিরে পেলে বাংলাদেশি পোশাকের চাহিদা ও দাম আরও বাড়বে বলে জানায় সংগঠনটি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মোহাম্মদ নাসির এবং ডক্টর বাশার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি, থ্যাংক ইউ। জনাব নাসির, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বিজিএম এর সভাপতি বলছেন যে এটা খুব একটা হুমকির কারণ দেখছেন না, কারণ একটা বড় একটা বাজার যেখানে বাংলাদেশ এই মুহূর্তে সামান্য বাজারের সামান্য একটা অংশ আছে, হয়তো সেটা আরও বাড়ানো যেতে পারে। অর্থাৎ উনি বলছেন যে সম্ভাবনাটা এখনো অনেক রয়েছে। তো তার মানে কি যে ভিয়েতনামের যে এগিয়ে যাওয়াটাকে আপনারা হুমকি মনে করছেন না একেবারে? অ্যাকচুয়ালি দেখেন, আমরা তো চ্যালেঞ্জ মোকাবেলা করে অভ্যস্ত। হ্যাঁ, অবশ্যই। এই শিল্পটা যখন শুরু হয়েছিল 80-র দশকে, $12,000 থেকে $25.5 বিলিয়ন, আমাদের প্রেসিডেন্ট সাহেব যথার্থই বলেছেন। আচ্ছা, আমরাও টিপিপি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, কিন্তু আশা করি এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো। আমাদের যেই আপনার জাপান আমাদের অন্যতম একটা, আমেরিকা আমাদের একটা অনেক বড় একটা মার্কেট। অলমোস্ট 20% আমাদের এক্সপোর্ট কিন্তু আমেরিকাতে হয়। সেখানে এখন আমাদের যে বিষয়টা, ভিয়েতনাম এখানে মূল প্রতিযোগী। আপনি লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু থাকছে না। আমরা এক্সপোর্ট করব, আমাদের ডিউটি বাংলাদেশের গুডসে দিতে হবে আপনার 15.5 থেকে 16%। আর সেখানে আপনার ভিয়েতনামের গুডস প্রবেশ করবে 0%, কোনো ডিউটি থাকবে না। তারপরও যে কথাটা মোস্তফা সাহেব আমি প্রতিবেদনে দেখলাম, রুলস অফ অরিজিন একটা শর্ত আছে ওখানে, যে টিপিপি সিগনেটরি যে 12টা দেশ, এই 12টা দেশের মধ্য থেকেই কিন্তু আপনার কাঁচা মালগুলো সংগ্রহ করলেই তবে রুলস অফ অরিজিনটা কার্যকর হবে এবং এই ডিউটি ফ্রিটা তারা এনজয় করতে পারবে। আর একটা বিষয় হলো, এত বড় মার্কেট ভিয়েতনামের পক্ষে এই পুরো সাপ্লাইটা তাদের পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই আমরা প্রতিযোগিতার সম্মুখীন হব। আমাদের গুডস, আমাদের পণ্য, যেখানে আপনার তাজরিন এবং রানা প্লাজার পরে আমাদের আমেরিকার মার্কেটটা কিন্তু অনেক কমে গেছিল আমাদের এক্সপোর্টটা। 2013-14-তে আপনি দেখেছেন 2.90% আমাদের গ্রোথ ছিল। 2014-15-তে সেটা গিয়ে দাঁড়িয়েছে মনে হয় 2.85%। বর্তমানে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি রিমিডিয়েশনের পরবর্তী সময়ে। এখন কিন্তু গত মাসে আপনি আমেরিকাতে প্রবৃদ্ধি যদি দেখেন 29.5% গত মাসে কিন্তু আমাদের গ্রোথ প্রবৃদ্ধি বলছেন আপনি। ধন্যবাদ জনাব নাসির। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর বাশার, আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আমরা বলছি যে ভিয়েতনাম যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের যারা উদ্যোক্তা তারাও বলছেন যে এটা তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন, শঙ্কিত নন তারা, কিন্তু সেই চ্যালেঞ্জ হিসেবেও যদি নিতে হয় বা
সেই চ্যালেঞ্জে টিকে থাকতে হলে, চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে কি মনে হয় যে আমরা কি যা করছি সেটাই যথেষ্ট কিনা, নাকি আর বাড়তি কিছু করতে হবে? দেখুন, এখানে আমাদের ভিয়েতনামের কাছ থেকে শিক্ষণীয় কিছু বিষয় আছে। এবং যে টিপিপি নিয়ে এত কথা হচ্ছে, যদিও টিপিপি এখন একেবারে প্রিলিমিনারি স্টেজে আছে এবং আমেরিকান প্রেসিডেন্টের আউটকাম কি হয়, কারা ক্ষমতা আছে, তার উপর টিপিপি আদৌ হবে কি হবে না। সো এইগুলো অনেক, আমি বলবো যে অনেক দূরের কথা। ওইগুলা অনেক দূরের কথায় টেনে এনে আমরা বর্তমানে টিপিপি ছাড়া ভিয়েতনাম যেভাবে এগিয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের শিক্ষণীয়টা বের করে আনা উচিত। ভিয়েতনাম এবং বাংলাদেশের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারাল এবিলিটি, হ্যাঁ, ভৌত অবকাঠামো সক্ষমতার বিচারে ভিয়েতনাম একটা সারপ্লাস কান্ট্রি। ওদের যতটুকু ভৌত অবকাঠামো দরকার সেখানে তার চেয়ে বেশি আছে। আর আমাদের দেশে হচ্ছে আমরা একটা ডেফিসিট কান্ট্রি। তো এই জায়গাটা যদি আমরা মিট করতে পারি, আমরা যদি অ্যাটলিস্ট ডেফিসিটটা যদি আমরা কোনোভাবে মিটিয়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা ভিয়েতনামকে আমাদের ভয় পাওয়ার কিছু থাকবে না। সো চ্যালেঞ্জ যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ। বাংলাদেশকে এই আরএমজি সেক্টরে নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ক্যান বিট বাংলাদেশ এক্সেপ্ট বাংলাদেশ ইটসেলফ। আচ্ছা, এবং সেই আভ্যন্তরীণ ফ্যাক্টরগুলো যদি টেক কেয়ার করি, আমি আমার স্কিলের সমস্যা, আমার ভৌত অবকাঠামোর সমস্যা, তাহলে কিন্তু আসলে অন্য কোনো দেশকে আমাদের ভয় পাওয়ার কিছু দরকার পড়বে না। অ্যাবসলিউটলি। জনাব নাসির, ডক্টর বাশার বলছিলেন যে ভৌত অবকাঠামোর কথা বলছিলেন স্কিলের কথা, দক্ষতার কথা। আমি যদি শুধু দক্ষতার বিষয়ে আসি, আমরা এর আগেও শুনেছি, বিভিন্ন সময় দেখেছি যে আমাদের একজন শ্রমিকের যে প্রোডাক্টিভিটি, যে ক্ষমতা, তার চেয়ে প্রোডাক্টিভিটি ভিয়েতনামে অনেক বেশি। তাহলে এই দক্ষতা বা এই স্কিল তাহলে আসলে আমরা বাড়ানোর জন্য কি করছি? আসলে ধন্যবাদ আপনার। এটা বিগিনিং থেকে আমরা বিজিএমইর তরফ থেকে আমরা কিছু ট্রেনিং সেন্টার বিজিএমইর মাধ্যমে আমরা পরিচালিত করছিলাম। এর মধ্যে আমাদের অনেকগুলো স্কিল প্রজেক্ট এডিবির মাধ্যমে, বাশার ভাই নিশ্চয়ই জানেন, একটা সি প্রজেক্ট হয়েছে। ওখানে আমরা ফিনান্স মিনিস্ট্রির সাথে এডিবি জয়েন্টলি 43,800 জন শ্রমিককে আমরা ট্রেনিং দিব এবং ওদের জব প্লেসমেন্ট করব। এই লোকগুলোকে এবং ওদের ট্রেনিংয়ের পরবর্তীতে একটা তাদেরকে কিছু ফান্ডও দেওয়া হবে, পাশাপাশি তাদেরকে আপনার চাকরিও দেওয়া হবে। এবং এরকম অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যে কাজগুলি এখন চলছে। পাশাপাশি আপনি যেটা বলছেন ইফিসিয়েন্সি লেভেল, আমাদের ইফিসিয়েন্সি লেভেলটা কিন্তু কম ভিয়েতনামের তুলনায়। এই ইফিসিয়েন্সি লেভেলটা যেন আমরা বাড়াতে পারি, আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে ফর্মালিটিস আছে ওইগুলি যেন আমরা করে আমাদের এই লেভেলটাকে আপগ্রেড করতে পারি। বাশার ভাই একটা কথা বলেছেন, সেটা যথার্থই। সেটা হলো আপনার টিপিপি ছাড়াই কিন্তু ভিয়েতনাম আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই আপনাকে। 2000 সালে আমাদের যুক্তরাষ্ট্রে আমাদের শেয়ারের পোশাক পরিমাণ ছিল 3.70%, তখন ভিয়েতনামের ছিল মাত্র 0.08%। আর বর্তমানে এসে দাঁড়িয়েছে ভিয়েতনামের শেয়ার বেড়ে দাঁড়িয়েছে 11.33%, আর আমাদের এখন শেয়ার হলো 6.51%। তো এই টিপিপি ছাড়া যেখানে তারা আমাদেরকে টপকে অনেক দূর এগিয়ে যাচ্ছে, টিপিপি যদি ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে তারা কোথায় যাবে এটা তো অনুমান করার বিষয়। তখন তো তাদের ডিউটি 16% এমনি সুযোগ পাবে, যে 15.5 থেকে 16% সুযোগটা পাবে। সেই জায়গায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং বলেন, আমাদের ইফিসিয়েন্সি লেভেল বলেন, আমাদের আরও কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের ডলারের সাথে যে আমাদের কারেন্সির অ্যাপ্রিসিয়েশন আছে, কিন্তু সব জায়গায় আমাদের প্রতিযোগী সবগুলো দেশে কিন্তু ডিপ্রিসিয়েশন হয়েছে, এক্সেপ্ট বাংলাদেশ। 2012 সালেও আমাদের ডলারের সাথে টাকার বিনিময় হার ছিল 84 টাকা, কিন্তু এখন আমাদের ডলারের সাথে টাকার বিনিময় হার হলো 78-79 টাকা। আর ইন্ডিয়াতে দেখেন আপনার কত পার্সেন্ট তারা এটা ডিপ্রিসিয়েট করেছে। প্লাস আমাদের ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট আমাদের এখনো সিঙ্গেল ডিজিটে আসে নাই। আমরা দীর্ঘদিন ধরে এই সিঙ্গেল ডিজিটের জন্য কথা বলছি, আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশ ব্যাংক সরকারের সাথে আবেদন করছি, কারণ লেভেল প্লেইং ফিল্ডটা যদি করতে হয় সমান প্রতিযোগিতা থাকতে হবে। জনাব নাসির, আপনাকে ধন্যবাদ। আপনার সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো আপনাদের সাথে। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি পোশাক রপ্তানির চ্যালেঞ্জ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি মোহাম্মদ নাসির এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ডক্টর আবুল বাশার। ডক্টর বাশার এবং জনাব নাসির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর বাশার, আপনার কাছে জানতে চাচ্ছি, বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম, জনাব নাসির বলছিলেন যে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে ভিয়েতনামের সাথে আমরা আসলে বা অন্যান্য প্রতিযোগী দেশগুলোর সাথে কেন পিছিয়ে পড়ছি। এটার বড় উনি উদাহরণ দিচ্ছেন কারেন্সি ডিভ্যালুয়েশনের কথা বলছেন যে আমাদের এখানে কারেন্সি যেসব ডলারের তুলনায় অনেক বেশি স্ট্রং বলছে এখনো, যেটা প্রতিযোগী দেশ অন্যান্য দেশ যেখানে পোশাক রপ্তানি করছে বা অন্য রপ্তানি করছে তারা সেখানে কম। এটাকে আসলে কিভাবে ব্যালেন্স? হ্যাঁ, এটা এখানে একটা ব্যালেন্সের বিষয় আছে, কারণ বাংলাদেশ মোটের উপর হচ্ছে করছে বা অন্য রপ্তানি করছে তারা সেখানে কম। এটাকে আসলে কিভাবে ব্যালেন্স? হ্যাঁ, এটা এখানে একটা ব্যালেন্সের বিষয় আছে, কারণ বাংলাদেশ মোটের উপর হচ্ছে একটা আমদানি নির্ভর দেশ। হ্যাঁ, আমরা যদি সেক্টরাল লেভেলে চিন্তা করি, অবশ্যই আরএমজি সেক্টর আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা সেক্টর, দেশটা কিন্তু ওভারঅল আবার আমদানি নির্ভর। তো এখন কারেন্সি যদি আমার ডিভ্যালু আমি করি, তাতে করে আবার আমদানি কস্টটা বেড়ে যাবে, আবার রপ্তানি একটু প্রণোদনা পাবে। তো এইখানে এই জন্যই আমি বলছি যে এটা একটা মানে শুধুমাত্র একটা সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে হবে না, পুরো বিষয়টা একটা জাতীয় স্বার্থের বিচারে গবেষণা করে জিনিসটাতে একটা সিদ্ধান্তে আসতে হবে। আবার সেক্টরাল লেভেলও আমি যদি দেখি, তাহলে এইখানেও কিন্তু আরো দুটো কনসার্ন আছে, যে একেবারে যে ডিভ্যালু করলেই যে পুরো সেক্টরের উন্নতি মানে পুরোটাই বেনিফিট পাবে, নট নেসেসারিলি। কারণ এই উইদিন আরএমজি কিন্তু আবার কিছু ইম্পোর্ট হয়, কারণ আমাদের আরএমজি সেক্টরে কিছু ইম্পোর্টেড র মেটেরিয়ালস ব্যবহার করে। হ্যাঁ, তখন এটারও কিন্তু আবার কস্ট বেড়ে যাবে, এটা একটা। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের যেহেতু গত কয়েক বছর যাবত আমাদের এন্টারপ্রেনিয়ার যারা আছে, উদ্যোক্তা যারা আছেন, তারা বিশ্ববাজার থেকে ডলারে লোন করতে পারেন। তো এখন যদি ডলারের দামটা যদি আমি বাড়িয়ে দেই, তাহলে কিন্তু তাদের যে রিপেমেন্ট কস্ট যেটা সেটাও বেড়ে যাবে। তো সেজন্য তারপরেও ওভারঅল কিন্তু সেক্টরের বেনিফিট হবে, কিন্তু আমি বলছি যে বেনিফিটটা কত হবে সেটা কিন্তু একটু হিসাব নিকাশ না করে বলা যাবে না। এবং হিসাব নিকাশ না করে যদি শুধুমাত্র এটাকেই আমরা পার্সু করি যে আমার ডিভ্যালু করতে হবে, তাহলে একটু মনে ভুলও হবে। এটা একটু মানে বিষয়টা একটু বিশদ গবেষণার বিষয়। অ্যাবসলিউটলি। জনাব নাসির, আপনি যে কথা বলছিলেন যে রিভ্যালুয়েশনের প্রয়োজন আছে, ফর এক্সাম্পল আপনি যদি ক্যাপিটাল মেশিনারি আমদানি করেন, আপনার যদি এক্সপ্যানশনের জন্য আনতে হবে, তখন কিন্তু আমরা আসলে যদি ডিভ্যালুয়েট করে ফেলি টাকা, তখন কিন্তু সেই দিক থেকে আপনার জন্য একটা বাড়তি চাপ হয়, একটা কস্ট বেড়ে যাবে। একটা কস্ট বাড়বে, কিন্তু পাশাপাশি লং রানে আমি যে কথাটা বলছিলাম সেটা হলো আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে কম্পেয়ার করার জন্য আমি কথাটা বলছি। এটা হয়তো লং টার্মে শর্ট টার্মে এবং আমাদের কিন্তু পর্যাপ্ত এখন কিন্তু রিজার্ভ আছে, ফরেন কারেন্সি প্রচুর রিজার্ভ আছে বাংলাদেশ ব্যাংকে। ক্যাপিটাল মেশিনারি যে ইম্পোর্টের বেলায় বলেন, আমাদের হিউজ রেকর্ড এখন কিন্তু বাংলাদেশে এই ডলারের রিজার্ভ আছে। প্লাস আমরা আরেকটা জিনিস চাচ্ছি, আমরা যে হাইটেক মেশিনারিজগুলো যে ইম্পোর্ট করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু 1 বছরের পারমিশন দেওয়া হয়, কিন্তু সাপ্লায়ার যারা ওনারা কিন্তু 3 বছরের ক্রেডিটে কিন্তু দিতে রাজি আছে। এই পারমিশনটাও আমরা সরকারের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি করছি, যেন আমরা এই 3 বছরের যে আপনার ডেফার্ড পেমেন্ট করলে এটা দেশের তো কোনো ক্ষতি নাই। আমি আগে দিলে আমার টাকাটা চলে যাচ্ছে, আমি যদি পরে দিই 3 বছর পরে দিই, এখানে দেশের তো কোনো সমস্যা নেই। বাই দিস টাইম আমি যদি মেশিনারিজ ইম্পোর্ট করে আমার এমপ্লয়মেন্ট বাড়বে, আমার এক্সপোর্ট বাড়বে, ক্যাপাসিটি বিল্ডিং হবে, সেই জায়গাটা আমাদের নজর দেওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ। ডক্টর বাশার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন এর আগে বলছিলাম যে এফিসিয়েন্সির কথা আপনি বলছিলেন, এছাড়া আপনি ইনফ্রাস্ট্রাকচার কথা বলছিলেন যে এটাও একটা বড় সমস্যা, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার মানে আমরা রাতারাতি তো আসলে ওভারনাইট সম্ভব নয়। আমি বললাম আর পরের দিন সকালে ইনফ্রাস্ট্রাকচার হবে না। এখন আরএমজি আমাদের যেহেতু মূল এক্সপোর্ট প্রোডাক্ট, এইখানে ইনফ্রাস্ট্রাকচার উন্নতির জন্য ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা কেন আসলে উন্নত হচ্ছে না? কেন এখানে ইনভেস্টমেন্ট আকৃষ্ট করতে পারছি না আমরা, যদিও সেখানে অপরচুনিটি রয়েছে? দেখুন, এখানে এই আপনার প্রশ্নটা হয়তো খুব ছোট, কিন্তু এটার পিছনে কারণগুলো অনেক বেশি, অনেক বড় জবাব। হ্যাঁ, আমরা যদি আরএমজিটাকে মাথায় দেখি, আমাদের আরএমজি সেক্টরটা যেভাবে গড়ে উঠেছে 80 দশকে, তখন কিন্তু আমরা এত কিছু চিন্তা করিনি। এবং হ্যাঁ, খুব আমি বলবো যে হ্যাপাজার্ডলি শব্দটা হয়তো খুব স্ট্রং হয়ে যায়, কিন্তু হ্যাপাজার্ডলি কিন্তু এখানে সেখানে আরএমজি ফ্যাক্টরি আমরা সেট আপ করেছি। কিন্তু এখন যখন বিষয়টা বিশ্ব বাজারে আমরা প্রবেশ করলাম এবং বিশ্ব বিবেকের নজরদারিতে চলে আসছে, তখন কিন্তু অনেকগুলো বিষয় চলে আসে এখানে, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, লেবার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো এইগুলোকে যদি আমার সঠিক পথে আনতে হয়, তাহলে আমার দরকার হচ্ছে একটা ডেজিগনেটেড
আরএমজি ভিলেজ বা গার্মেন্টস পল্লী, Absolutely. এবং সেটা যে আমাদের বিবেচনায় আমরা অনুভব করিনি তাও না, কিন্তু কাজটা কিন্তু এগোচ্ছে না। এটা 2005 সাল থেকে শুরু করে কিন্তু একটা আলাদা আরএমজি পল্লী এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি যেহেতু জানি এখানে আমার অপরচুনিটি আছে, এখানে আমি ব্যবসা করতে পারবো, শুধুমাত্র আরএনজি সেক্টরের জন্য কেন আমি একটা স্পেশাল ইকোনমিক জোন করছি না? আমি জানি আমরা বহুদিন ধরে শুনছি মুন্সিগঞ্জে একটা আরএনজি বাউশিয়া হবে, কিন্তু কেন এই জায়গাটা হচ্ছে না কেন সেটা আমার এটা এই আর শুধুমাত্র আরএনজির জন্য কি আমরা ইনফ্রাস্ট্রাকচার, আমরা গ্যাস, বিদ্যুৎ, জমি নিশ্চিত করতে পারি না? এটা খুব কঠিন না, কাজ। সেটাই আমি বলছি, সেটা হচ্ছে না। না হওয়ার কারণটা হয়তো প্রবাবলি দুই দিক থেকে। একটা হচ্ছে যে এখন যারা উদ্যোক্তা আছেন বিজিএমই, আমি জানি না কতটুকু এই জিনিসটাকে কতটা স্ট্রংলি পার্সু করছেন, চাপ তৈরি করছেন। কারণ আমাদের মতো এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এইসব উন্নয়নশীল দেশে কিন্তু সবকিছুর জন্য একটা লবি লাগে। ইভেন আমেরিকা তো আমরা জানি লবিস্ট ইজ এ ভেরি অ্যাকসেপ্টেড নর্ম, এটার মধ্যে অন্যায় কিছু নেই। তো ওই চাপটা কতটুকু তৈরি করা মানে প্রয়োগ করা হচ্ছে সরকারের উপরে, এটা একটা। আর সরকার দেখুন আসে, রাজনৈতিক সরকার আসে একটা 5 বছরের জন্য, তাদের প্ল্যানিং হরাইজনটা থাকে 5 বছর, তাই না? 5 বছরের মধ্যে যতটুকু আমি ভালো করতে পারি, শর্ট টার্ম গেইন যেটা, সেটা দিয়ে আমি পুনর্বার নির্বাচিত হবে। এটা হয়তো ডেমোক্রেসির একটা ইন্টারনাল বিষয়। হ্যাঁ, আমি দুর্বলতা আপনি বলেছেন, আমি বলছি একটা ইন্টারনাল বিষয়। তো সেই কারণে ওই যে একটা দীর্ঘমেয়াদী স্বার্থের কথা বিবেচনা করে যে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, তো এইখানে এই শর্ট টার্ম এবং লং টার্ম ইন্টারেস্টের মধ্যে একটা মিসম্যাচ আছে, এবং সেইখানেই কিন্তু ওই থার্ড পার্টি যারা লবিস্ট হবে, এক্ষেত্রে বিজেএমই বিকেএমই হবে, হ্যাঁ, তাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমার মনে হয় সেই কাজ সেইখানে কিছুটা আমরা অ্যাটলিস্ট ভিজিবল কোনো সফলতা দেখছি না। আমরা দেখছি না। জনাব নাসির, কেন আমরা দেখছি না? আমি যদি বলছি যে আমার অবারিত সুযোগ রয়েছে আমার গার্মেন্টস সেক্টরের জন্য, তাহলে এই সেক্টরের জন্য আমার যে গ্যাস দরকার, যে জমি দরকার, যে বিদ্যুৎ দরকার, একটা ছোট্ট স্পেশালাইজড জোনে এইটাকে আমরা নিশ্চিত করতে পারি না বাংলাদেশ? আপনার এই প্রশ্নটার জন্য ধন্যবাদ। সেটা হলো বাউশিয়া, আপনি বলেছেন মুন্সিগঞ্জের বাউশিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী 500 একর জমি কিন্তু যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য দিয়েছেন। সেটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এখন চায়নার সাথে একটা কোম্পানির সাথে আমাদের নেগোসিয়েশন চলছে, ফাইনাল স্টেজে কিন্তু এই প্রজেক্টটা আছে। পাশাপাশি আরেকটা বিষয় হলো যেটা আমরা খুব আশাবাদী, সেটা হলো অনেকগুলা বেজা প্রজেক্ট দেওয়া হয়েছে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, যে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোন দেওয়া হয়েছে, প্রায় 100টার মতো অলরেডি মনে হয় পারমিশন, 5টা মনে হয় আন্ডার প্রসেস, এবং গ্রাজুয়ালি কিন্তু আসতে থাকবে। আপনার চিটং এর মিরসরাই হয়েছে, কুমিল্লায় আছে, খুলনায় আছে, শেরপুরে আছে, সারা বাংলা। এটা কিন্তু একটা খুব পজিটিভ দিক আমি মনে করি। এই জায়গাগুলোতে যদি ইনভেস্টররা যদি নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ যদি পাওয়া যায়, এটা আসলে একসাথে টু মেনি উইন্ডোজ আমি আসলে খুলছি, যে আমার কাছে মনে হয় আপনি যদি ফোকাস না হন, আপনি যদি 100টা এখন আপনি যদি স্পেশালাইজড ইকোনমিক জোন করেন, এতগুলো জায়গায় আপনি কিভাবে গ্যাস, বিদ্যুৎ নিশ্চিত করবেন? তার চেয়ে বরং যেটার জন্য বেশি প্রায়োরিটি আমাদের প্রধান এক্সপোর্ট আর্নার আরএমজির জন্য কি আমি এখন মানে প্রায়োরিটি বেসিসে করতে পারি না? আপনার বলি ওই জায়গার মধ্যে কিন্তু আপনার ইলেকট্রিসিটি প্ল্যান্টও কিন্তু থাকতেছে বেজার মধ্যে। আমার যদি ভুল না হয়, ওখানে তাদের যে ইলেকট্রিসিটি যে খরচ হবে সেটা কিন্তু ওখান থেকে উৎপন্ন হবে। এটা কিন্তু পজিটিভ দিক, এটা নেগেটিভলি নেওয়ার কিছুই নাই। কিন্তু আমাদের যে স্পেশাল যে আরএমজি ইন্ডাস্ট্রিয়াল পার্কটা, এটা এখন এক্স্যাক্টলি আমি সেটাই বলছি, আমার দরকার তো আসলে এটাই। আমি যেটা বলতে চাচ্ছি আসলে প্ল্যানিং এর যে বিষয়টা, এটা প্রায়োরিটাইজেশন করতে হবে, এটা অবশ্যই মানে প্রশংসার যোগ্য একটা কাজ হচ্ছে। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা কি বলছে? আমরা তো এই ধরনের শুধুমাত্র বাউশিয়ার গার্মেন্টস পড়লি না, আমরা সাভারের যে লেদার ভেটেনারি এটাও করতে পারি, আমাদের যে ফার্মাসিউটিক্যালস সেটাও গজারিয়াতে, হ্যাঁ, সেটাও হচ্ছে না। অর্থাৎ আমরা প্ল্যান করছি ঠিকই এবং জমি অধিগ্রহণ হচ্ছে, কিন্তু তারপরে কাজটা এগোচ্ছে না। আমি মনে করি যে সেইখানেই একটা থার্ড পার্টির চাপ সরকারের উপর থাকতে হবে, এবং এটা যদি না থাকে তাহলে এই কাজগুলো স্লো হয়ে যায়, এগোয় না। সেটাই আমার পয়েন্ট। ওই জায়গাটায় আসলে বিজিএম এর তরফ থেকে কিছু করার আছে কিনা? কেন এগোচ্ছে না? বিজেপি একটা মানে ভালো স্ট্রং শক্তিশালী ভূমিকা রাখতে পারে কিনা? না, বিজেপি স্ট্রং শক্তিশালী ভূমিকা। তাহলে আপনি বলেন যে বাউশিয়া যে আমরা যে বলছি, এটা কতদিনের খবর? এটা শুরু হয়েছে 3 বছর হবে। তাহলে না, এটার তো প্ল্যান তো অনেক আগে, না 5-এর, কিন্তু এটা ছিল বিভিন্ন আপনার বেসিকের সাথে ছিল। ফাইনালি যে এটা আসছে, এটা 3 বছর ধরে হবে। যখন মহিউদ্দিন ভাই প্রেসিডেন্ট ছিলেন তখন থেকে এই প্রজেক্টটা না শুরু হয়েছে। এখন কিন্তু একটা সর্বশেষ পর্যায়ে আছে। আজকেও আমার মনে হয় না, আমি বলতেছি ফান্ডিং এর বিষয়টা। আমাদের মেইন ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী ওখানে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে একটা
একটা মিটিং আছে, আমরা শেষ সময়ে আছি। যদি আমরা কন্ট্রাক্টটা করে ফেলতে পারি তাদের সাথে, তাহলে এটা আলোর মুখ দেখবে, একটা ভালো কাজ হবে। জনাব মোহাম্মদ নাসির, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে। ডক্টর আবুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।